মাননীয় সংসদ সদস্য কবির তালুকদারের একমাত্র ছেলে রওশন আসাদ তালুকদারকে খুন করা হয়েছে। গত পরশু রাতে বাড়ি না ফেরায় পুলিশ তদন্তে তাদের নিজের গ্রামের বাড়ি ময়মনসিংহের জামালপুরে এক ঝোপের আড়ালে পাওয়া গেছে আসাদের মরদেহ। সংসদ সদস্য কবির তালুকদার জানান, হয়তো ওনার সাথে শত্রুতার রেশ ধরেই টার্গেট করা হয়েছে ওনার ছেলেকে। তিনি এ বিষয়ে সঠিক তদন্ত এবং খুনিকে সেটা জানতে আগ্রহী। প্রয়োজনে নিজের সমস্ত টাকা ঢালতেও রাজি তিনি। তবুও নিজের ছেলের খুনিকে সেটা অতি শীঘ্রই তদন্ত করা হবে বলে আশাবাদী তিনি। ছেলের শোকে কাতর হয়ে অশ্রুতারা চিহ্নস্থ হয়ে পড়েছেন কবির তালুকদারের স্ত্রী নিজেও। মাথার উপরে উত্তরতারা চিহ্নপ্র সূর্য, তারই আলোয় আলোকিত ধরণী, রবির কিরণে জনজীবন না তারা চিহ্ন জেহাল তখন। তবুও মানুষ ছুটে চলেছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে। জীবন বাঁচানো আরেক জুতারা চিহ্ন যুদ্ধ কিনা। থানার বাইরে এত শোরগোলের ভিড়েও একদমই কথাগুলো বলে থামল 23 বছর বয়সী তরুণী নাফিজা। এই তো কিছুদিন হলো সে জয়েন করেছে জার্নালিস্টদের চ্যানেলের সবথেকে জুনিয়র। সকাল 10টা বাজে আরামের ঘুম হারাম করে ছুটে এসেছে সে। শখের চাকরি তার, তাই তো ফোন পেতেই ছুটে আসলো এক প্রকার। যদিও হত্যাকাণ্ড জামালপুরের, তবুও এখন তার অবস্থান ঢাকাতেই। 1 মাসের চাকরির জীবনে এই প্রথম হত্যাকাণ্ড বিষয়ে নিউজ রিপোর্ট করছে নাফিজা। তার কথার মাঝখানে রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বের হয়েছেন ইন্সপেক্টর নাফিজুল আলম, যার আশেপাশে মশা মাছির মতো লেপ্টে রয়েছে মিডিয়ার লোক। একটু ফাঁক পেলে যেন হা করে গিলে নেবে মস্ত দেহি লোকটাকে। সকলের সাথে অনুসরণ করে নাফিজাও এগিয়ে গেল। ফর্মালিটি রক্ষার্থী কিছু তো তাকেও বলতে হবে। ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে। আজকাল অহরহ হত্যাকাণ্ড ঘটছে, সেসব নিয়ে কি মাথা ঘামায় কেউ, তদন্ত করে কেউ? মানুষ মারা এখন নিত্যদিনের ঘটনা। কোনো ছোট ঘরের মেয়েকে তুলে নিয়ে গিয়ে মেয়ে তারা চিহ্ন রে ফেললেও প্রশাসন নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমায়। কোনো অভিভাবকের অনুরোধে যদিও তারা চিহ্ন রাতি ধরে ফেলে, তবুও ঘুষ দিলেই আবার সব শেষ। পুলিশের এত কিসের দরকার কার না কার তারা চিহ্নের তদন্ত করা? তবে আজকের ঘটনা ভিন্ন। আসাদ তো আর বাকি 5 জনের মতো আম জনতা নয়। সংসদ সদস্য কবির তালুকদারের ছেলে। প্রশাসন নিজেদের চাকরি ঠিকাতে ব্যস্ত। একের পর এক প্রশ্নে যখন নাজেহাল নাফিজুল আলম, তখন নাফিজা এগিয়ে গেল। তার ছোটখাটো শরীরটা মানুষের ভিড়ে দৃশ্যমানই হচ্ছে না। ভিড় ঠেলে ঠুলে তবুও এক পর্যায়ে জিজ্ঞেস করল, স্যার, আপনারা এই তদন্তের দায়িত্ব ঠিক কাকে দিতে চাচ্ছেন? আমরা কি সেটা জানতে পারি? তার প্রশ্ন শুনে নীরব হলো সব। নাফিজাও একটু কৌতূহলী হলো তাদের সকলকে আশ্বস্ত করতে। এ পর্যায়ে চমৎকার করে হাসলেন নাফিজুল আলম। তার হাসি দেখে যা অনুমান করার তা অনুমান করে ফেলল সকল সাংবাদিক। তবে নাফিজা বুঝতে পারল না, মেয়েটা যেহেতু নতুন এখনো। সে আবারও ব্যস্ত কণ্ঠে বলল, আমরা কি তার নামটা জানতে পারি, স্যার? নাফিজুল আলম আর উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলেন না। অধৈর্য ভঙ্গিতে সিকিউরিটি গার্ডের সাহায্যে এতটুকু জায়গা পার হলেন তিনি। নাফিজার চোখে মুখে তখন তারা চিহ্ন রক্তির আভাস। হালকা চেষ্টায় মুখটাকে যথাসম্ভব গম্ভীর করে ক্যামেরার সামনে আসল সে। সুন্দর সাবলীল এক একটা বাক্য তার। পুরো তদন্তের দায়ভার কার উপর ন্যস্ত করা হয়েছে তা জানা যায়নি। তবেই শীঘ্রই এর একটা সুরাহা পাওয়া যাবে বলে আশাবাদী আমরা সবাই। তার কাজ এখানেই শেষ। জুনিয়র বিধায় এখনো পুরোপুরি কাজের ভার ন্যস্ত হয়নি তার উপর। কিছু কিছু জায়গায় যেতে হয়। নাফিজা ক্লান্ত ভূমিতে গাড়িতে বসল। গরমে তকপুতারা চিহ্নরে যাওয়ার জোগাড়। শরীর ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে। বাড়িতে গিয়ে একটা লম্বা গোসল নিতে হবে। তখন না হয় আবারও একটা ঘুম দেওয়া যাবে। শান্তির ঘুম। পরপর কয়েকবার কল বাজায় ঘুমিয়ে থাকা মানবটা অতিশয় বীর তারা চিহ্নিত। চোখ মুখ কুঁচকে পড়ে রয়েছে বিছানায়। ফোনটাও তো হাতের কাছে নেই, স্টাডি টেবিলের উপর। এর পর্যায়ে একটা বালিশ কানে চেপে ঘুমানোর চেষ্টা করল সে। তবুও সফল হলো না। সে ডিভাইস তারস্বরে বাজছে। মনে হচ্ছে তার একমাত্র কাজ ঘুমিয়ে থাকা এই সুদীর্ঘ পুরুষটিকে ঘুম থেকে জাগিয়ে তোলা। পৃথিবীর তারা চিহ্নিত হয়ে শোয়া থেকে উঠে বসল দীপ। চওড়া কপালে কয়েকটা ভাঁজ পড়ল তার। মাথাটাও অসময়ে ব্যথা করছে। ঘরের দরজা হাঁটো করে খোলা। রাতে বন্ধ করা হয়নি। এখন উঠতেও মন চাইছে না। দরজার বাইরে নুপুরের হালকা আওয়াজ ভাসল। সংকেত জানাচ্ছে কোনো নারী অবয়ব আসছে। দীপ চোখ মুখ কুচকে সেদিকে চেয়ে ডাক দিল, এই নিধি। দ্বীপের পাশের রুমটা তরুর।
ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে যাচ্ছিল সে। নিজের নাম শুনে পায়ের গতি মন্থর হলো তার। গম্ভীর কণ্ঠের এই ডাক তার পরিচিত। সে খরগোশের মতো মাথা বাড়িয়ে পর্দা সরিয়ে এবার রুমে নজর দিল। ফর্সা গায়ের উদম শরীরে দ্বীপ। মাথা চেপে ধরে চোখ বন্ধ করে রয়েছে। একটা ট্রাউজার পরনে শুধু। রোমশ বুকে নজর পড়তেই তরু চোখ খিচে বন্ধ করে ফেলল। মাথা ফিরিয়ে এনে সেখানেই দাঁড়িয়ে রইল। দোনামোনা করল একটু। সে জানে আরেকটা ছোটখাটো ধমক তার জন্য বরাদ্দ হয়েছে। বিরক্ত দ্বীপ তখন আরো বিরক্ত হলো। চোখ খুলে এবার ধতারা চিহ্ন মুখে উঠল তরুকে। এই, তোকে ডাকছি না। পরপর নিজের শরীরে তাকালো সে। শরীর উদম বলে আসতে চাইছে না। হাতের কাছে টি শার্ট নেই। থাকলে পরা যেত। সে শরীরে পেটের একটু উপর পর্যন্ত কাঁথা টানল। তরু এবার আশ্বস্ত হয়ে রুমে প্রবেশ করল। ছোট ছোট পদক্ষেপ তার। রুমে ঢুকতে ঢুকতে জবাব দিল। ছোট বোনের সামনে উদম বসে আছো কেন? আচ্ছা বাদ দাও। ডাকলে কেন? তাড়াতাড়ি বলো। তোমার মতো আজাইরা বসে নেই আমি। আজব মেয়ে। কথা একটা বললে জবাব দেবে 100টা। দ্বীপ আরো বিরক্ত হলো। তরুর সাথে কথা বাড়ানো এক প্রকার মুতারা চিহ্নখোতা ভেবে সে চুপ রইল। তবুও ঠান্ডা গলায় আদেশ ছুড়ে দিল। ফোনটা দে তো। এতটুকু কাজের জন্য আমায় ডাকছ? নিজে উঠলে কি হতো? বলতে বলতে হাতে এনে দিল ফোনটা। বিছানা ঘেঁষে ওখানেই আঠার মতো দাঁড়িয়ে রইল সে। দীপ আলগোছে তরুর হাত থেকে ফোনটা নিয়ে একবার স্ক্রিনে চোখ বুলালো। 9টা মিশর কল। ইন্সপেক্টর নাফিজুল আলমের কল। গুরুত্বপূর্ণ ভেবে ডায়াল করতে গিয়েও থামল সে। তরু দাঁড়িয়ে। এবার যা। তরু নাছোড়বান্দা। যেহেতু তাকে দিয়ে কাজ করিয়েছে সেটার উসুল তুলে পড়ে যাবে। বলল ইনিয়ে বিনিয়ে। ডাকলে কেন? এবার কে কল দিয়েছে সেটা শুনে যাব। গিয়ে বড় মাকে বলবো। এই না 6 দিন পর কালকের রাতে বাড়ি আসলে। এর মধ্যে আবার কাজ। দীপ চোখ গরম করে তাকালো। মাথা খাস না। যা। তরু যেন গোল ধরল। বিছানায় বসে বলল। যাব না। ফোনটা লাউড স্পিকারে দাও। আমিও শুনবো। বড় হয়ে আমিও তোমার মতো হতে চাই। এখন থেকে তোমার কাছে টুকটাক শিখে রাখি। বলিই মিছে মিছে হাসল। তার মুখশ্রীতে একবার চোখ বুলিয়ে আর কথা বাড়ালো না দীপ। এই মেয়ের সাথে কথা বলে মাথা ব্যথা বাড়ানোর কি দরকার? কললিস্ট কেটে ফোন কানে নিয়ে বলল। জি স্যার। ওপাশ থেকে নাফিজুল আলমের গলা শোনা গেল। তোমার মতো ইয়াং ম্যান এত বেলা করে ঘুমায় না দীপ। আপনি আমার বড় স্যার। আর আমি কেমন সেটা আপনি জানেন আশা করছি। কৈফিয়ত দেওয়া পছন্দ নয় আমার। কেন কল দিয়েছেন সেটা বলুন। নাফিজুল এবার দমে গেলেন। 6 দিন লাগাতার পরিশ্রম করে গতরাতে বাড়ি ফিরেছে দীপ। তাই হয়তো আজকে ঘুমাচ্ছে। ছেলেটা এত কাকতারা চিহ্ন ছাট করে কথা বলে। মাঝে মধ্যে ওনার মনে হয় এই ছেলের ভিতরে শব্দ শূন্যতা আছে। কথাই জানে না হয়তো। অদ্ভুত। তুমি যেহেতু ঘুমিয়েছিলে তাই কিছু জানো না। এমপি কবির তালুকদারের ছেলে আসাদ খুন হয়েছে। আর আমি এই ইনভেস্টিগেশনের দায়িত্বটা তোমায় দিতে চাচ্ছি। দেখো, আমি জানি তুমি কালকে একটাকে তারা চিহ্ন সলভ করেছ। বাট এসব কাজে এমন প্রতিনিয়ত করতেই হয়। তুমি বুঝতে পারছো নিশ্চয়। জানি স্যার। ডেড বডি ফরেন্সিক ল্যাবে পাঠান। আমি একটায় থাকছি। আর কথা বাড়ালো না দীপ। ওপাশে নাফিজুল চমৎকার করে হাসলেন। কিন্তু তার তেল মারাটা কাজে লাগলো না। দ্বীপের ব্যাপারে এমন কোনো তথ্য নেই যেটা জানেন না তিনি। নিজের মনের ফন্দি পূরণ করতে এখনও ভালোভাবে কথা বলেন তিনি। নইলে এই ছেলের যা ঘাটতা তারা চিহ্নরা। তবুও নাফিজুল মনে মনে আওড়ালেন। ছেলেটা চমৎকার। আহা। ফোন কেটে মোবাইলটা বিছানায় এক প্রকার ছুতারা চিহ্ন রে মারল দ্বীপ। সব কাজে শুধু তাকেই পায় নাকি কে জানে। মাথার দুপাশে হাতের 2 আঙ্গুল দ্বারা চেপে ধরল সে। অসময়ের মাথা যন্ত্রণা। তরু এক দৃষ্টিতে চেয়ে রইল খানিকক্ষণ। কতক্ষণ পর উঠে গিয়ে হাতে করে একটা টি শার্ট এনে হাতে দিল দ্বীপের। এক পলক চেয়ে সেটা হাতে নিল দ্বীপ। তরু হা করার পূর্বেই হাতেই ইশারায় বাইরেটা দেখিয়ে আদেশ দিল। সোজা চলে যাবি। কানের মাথা খেলে গিলে ফেলব একদম। তার হুতারা চিহ্ন মুখিতেও তরুর মধ্যে ভাবান্তর হলো না। তাকে দেখে মনে হচ্ছে সে এসবে অভ্যস্ত। তরু ভালো মেয়ের মতো সরে দাঁড়ালো। দীপকে ওয়াশরুমে যাওয়ার জন্য জায়গা দিল। নিজের মতো বলল, তুমি ওয়াশরুমে যাও। আমি বিছানাটা গুছিয়ে দিয়ে চলে যাব। এত ভালো কথা শুনে ভ্রু কুঁচকালো দীপ। তবুও কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেল। তরু ঝটপট বিছানা গুছিয়ে নিচে চলে এলো। দীপের নতুন কেসের কথা সবাইকে জানাতে হবে।
ওয়াশরুম থেকে বের হয়ে তরুকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল দীপ। বেয়াদব মেয়ে, কলিজা চিবি তারা চিহ্ন খেয়ে ফেলছে একদম। তারা চিহ্ন। ডাইনিং টেবিলে তখন তরুর 3 মা, দীপের বড় ভাইয়ের বউ আর তার মেয়ে দোয়েল, বাড়ির 3 কর্তা আর দীপের বড় ভাই নিজেদের অফিসে, ছোট সদস্য নাদিম স্কুলে। এই তো তাদের টুকটাক গোছানো সংসার, সুখী সংসার। তরু আজকে কলেজ যাবে না। ডাইনিং রুম থেকে তাদের কথার আওয়াজ আসছে। দীপ একদম রেডি হয়ে নামল। শার্টের হাতা ফোল্ড করতে করতে সিঁড়ি বেয়ে নামছে সে। লম্বা চওড়া দেহটার হাঁটার ধরন চোখে পড়ার মতো। রাত করে ঘুমানোর ফলে চোখ মুখ হালকা ফোলা তখনও তার। মাথায় একঝাঁক চুল, এত ঘন, কিছু আবার অযত্নে কপালে ঠাঁই পেয়েছে। ভারী অদ্ভুত লাগে দেখতে, কেমন বেপরোয়া, বেপরোয়া ভাব। তাকে দেখে ত্রিকুরি নাস্তা সাজালেন জাহানারা। দীপ চেয়ার টেনে বসতে বসতে একবার তরুর দিকে তাকালো। মহারাজার স্টাইল দেখে সে চাইতেন মুখে তারা চিহ্ন মোচালো তরু। এরপর খাওয়ায় মনোযোগ দিল। দীপ একটু তারা চিহ্ন রক্তি নিয়ে খেতে বসল। ফাঁকে একবার চুলে হাত বুলিয়ে সেগুলোকে উপরে ঠেলে দিল। তন্মধ্যে দোয়েল মায়ের কোলে থেকে কান্না জুড়ে দিল। আমি ছোট আব্বুর কোলে যাব। আরিশা, দীপের একমাত্র বড় ভাইয়ের বউ, সে মেয়েকে বোঝাতে চাইল, ছোট আব্বু খেয়ে নিক আম্মু, পরে যেও। দীপ দোয়েলের দিকে হাত বাড়িয়ে বলল, দিন ভাবি, আসো আম্মু। দোয়েল তার কোলে গিয়ে শান্ত হয়ে বসে রইল। মেয়েটা দীপ বলতে পাগল। খাবার বাড়তে বাড়তে তরুর মা শাসালেন দীপকে। হ্যাঁ রে দীপ, কালকে রাতে এসেছিস, কই একটু বিশ্রাম করবি তা না, আজকে আবার আরেক কাজ। বলি তুই ছাড়া কি এরা আর কাউকে পায় না? এই আরিশা তুমিও বসে পড়। বসছি মেজমা। মায়া বেগমের কথায় দীপ সরাসরি তাকালো তরুর দিকে। তিতারা চিহ্ন খুতারা চিহ্ন অরদার চোখের চাহনি তার। মুখ আজীবনের মতো হাসিবিহীন। এর জন্যই তখন এভাবে ভেটকালো। তরু আবার তার দিক চেয়ে ফিক করে হেসে দিল। দীপ চোখ রাঙালো। তোকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট রেখেছি, কথা লাগানো ছাড়া আর কাজ নেই। পড়া বাদ দিয়ে, কথার মাঝেই থামিয়ে দিল তরু। পড়া নিয়ে কিছু বলবে না? পড়ালেখায় আমি ভালো। এত ভাব আসে কোথা থেকে? জাহানারা ধমক দিলেন ছেলেকে। আহা দীপ, বকিস না। তোর কথা এসে বললে ওকে তোর অ্যাসিস্ট্যান্ট হতে হবে। তরু যেন সুযোগ পেল খানিক। আকাশ ছুঁতে পারার মতো আনন্দ তার মুখে। ছটফটে সে ইনিয়ে বিনিয়ে জানালো, এখন না হই, ভবিষ্যতে আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হব, দেখে নিও। তরুর এক কথা ডাইনিং রুমটায় একটা ছোটখাটো বতারা চিহ্ন জটপাত পড়ার মতোই শোনা গেল। নীলিমা মুখে আঁচল চেপে বললেন, তুই তো তারা চিহ্ন তো দেখেই অজ্ঞান হয়ে যাস রে তরু। তুই আবার দ্বীপের অ্যাসিস্ট্যান্ট হবি? আরিশাও হেসে দিল। তরু রক্ত হলেও সেটা প্রকাশ করল না। তার মনে আরেক বুদ্ধি চলছে, যে করেই হোক সেটা সফল করতেই হবে। আর এই বুদ্ধি সফল করতে গেলে এখন তাকে দ্বীপের সাথে ভালো ব্যবহার করতে হবে। এসব কথার জবাব পরে দেওয়া যাবে। দ্বীপ খাওয়া শেষে উঠে গেল। দোয়েলকে বলল, আব্বু আসার সময় চকলেট নিয়ে আসবো আম্মু। এখন মায়ের কোলে যাও। আরিশার খাওয়া তখনও হয়নি, মাত্রই বসেছে সে। দ্বীপের দেখা দেখি তরুও উঠে পড়ল। তাকে দেখে দ্বীপ বলল, তুই নে, ছোট আম্মুর কোলে দাও। আমি এখন কোচিংয়ে যাব। দ্বীপ ছোট চোখে চাইল, তোর এখন কিসের কোচিং? তরু আর কথা না বলে উপরে চলে গেল। নীলিমা দোয়েলকে কোলে নিল। দীপ বাড়ির বাইরে এসে বাইকের কাছে যেতেই তরু ত্রিকুরি করে সামনে আসলো। তাকে দেখে দীপ ভ্রুকুচকাল। নিজের গাম্ভীর্যতা বজায় রেখে প্রশ্ন করল তরুকে, এখানে কেন? তরু একটু ইমোশনাল হয়ে ডাকল, দীপ ভাই, মতলব কি? আসলে রিকশা দিয়ে যেতে আমার ভালো লাগে না। আজকে এত গরম, গাড়িতেও যেতে মন চাইছে না। তুমি তো বসুন্ধরার দিকে যাচ্ছ, আমায় একটু ড্রপ করে দিবে? দীপ বাইকে উঠে বলল, সিনেমা বাদ দে, তোর হাবভাব তো ভালো ঠেকেছে না। ঝেড়ে কাশ। তরু জিভে কাতারা চিহ্ন মোড় বসালো। একটুর জন্য দ্বীপের প্রফেশন সে ভুলে বসেছে। যে ছেলে মুখ দেখে ক্রিমিনাল শনাক্ত করে তার কাছে অভিনয় করা ঠিক হবে না। করোনার কোনটা পেঁচাতে পেঁচাতে মেকি হাসল সে। তার কণ্ঠস্বর নিভু, তোমার সাথে আমায় নিবে ভায়া? দীপ মুখটাকে আরো কুচকে ফেলল। তরুর দিকে কেমন করে যেন চাইল। দাঁত পিতারা চিহ্নস্ল রাগে। সেটাকে খানিক দমন করে পাল্টা প্রশ্ন করল, তোর কোচিং আজকে বন্ধ? তুই চেয়েছিলি কোচিংয়ের সামনে গিয়ে বলবি, দীপ ভাই, কোচিং তো বন্ধ, তোমার সাথে নিয়ে চলো না আমায়। তাই না? তরু মনে মনে ভেঙচালো, এসেছে মহারাজ কোথাকার, তার এসব জায়গায় যেতে ভালো লাগে।
একটা অন্য রকম ফিল আসে, নিজেকে বড় বড় মনে হয়। আর পাশে যদি দ্বীপের মতো কেউ থাকে তাহলে তো কথাই নেই। আজকে নিশ্চিত দ্বীপ ফরেন্সিক ল্যাবে যাবে। তখন তো শুনল সে, আবারও আকুতি করল, দীপ ভাই, প্লিজ। এতক্ষণের শান্ত মেজাজ চটে গেল দ্বীপের। সে কি ঘুরতে যাচ্ছে নাকি? মেয়েটা সবকিছুতেই একটু বেশি। বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় বাবা চাচাদের আহ্লাদের শেষ নেই। যা বলবে, যখন বলবে সেটাই হবে। আশ্চর্য, দ্বীপের কণ্ঠ গম্ভীর শোনালো, ভালোয় ভালোয় বাড়ির ভিতরে যা। আরেকবার বলতে হলে মুখে বলবো না। তরু যেন সবকিছুর জন্যই প্রস্তুত। আজকে মা রক্ষে হলেও সে যাবে। যাবেই। নিজের ডান গালটা বাড়িয়ে দিয়ে বলল, একটা মারো, তবুও আমায় নিয়ে যাও। সত্যি বলছি, লক্ষ্মী মেয়ের মতো থাকবো। তরু জানে তাকে দ্বীপ মারবে না। আগে হলে দিত। এখন কি আর সে ছোট? এত বড় মেয়েকে মারাটা সমীচীন দেখায় না। দীপ এক পলক তার ছোট গালটায় তাকালো। তার হাতের একটা চড় পেলে তরু এখানেই অক্কা পাবে। উঠো। তরু খুশি হয়ে উঠে গেল। তার কথা এর বাড়ির কেউ ফেলে না। বড় হতে গেলে এখন থেকে একটু আকটু সাহস সঞ্চার করতে হবে তো। দীপ বাইক ছেড়ে দিয়ে বলল, মেছো মাকে কি বলে এসেছিস? আম্মুকে বলেছি তোমার সাথে যাচ্ছি। তোকে আসতে দিল? তোমার কথা শুনে না করেনি? আর কথা বলল না কেউই। গাড়ির চাকা দুটোর সাথে তাল মিলিয়ে উঠতে লাগলো তরুর মুখের সামনের ছোট ছোট চুলগুলো। বেলকনিতে দোয়েলছিল। সেখানে থেকেই তরুকে আর দীপকে দেখেছে সে। মায়ের কাছে গিয়ে বলল, ফুপ্পি ছোট আব্বুর সাথে গেতে। আম্মু, জানি। বাইরে গিয়ে খেলুন। দোয়েল মাথা নেড়ে চলে গেল। পাক্কা 40 মিনিট পর বাইক এসে থামল ল্যাবের সামনে। সময় 11:40 বাজছে। দীপ নেমে তরুর হাতটা ধরল। তরু তখন চারপাশ দেখতে ব্যস্ত। দীপের লম্বা পায়ের ধাপের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে সে। একটু গিয়ে থেমে দাঁড়ালো। দীপ ঘাড় ঘুরাতেই গাল ফুলালো, একটু আস্তে হাঁটো না। দীপ জবাবও দিল না, ধতারা চিহ্ন মুখও দিল না। ফের উল্টো ঘুরে একইভাবে হাঁটা শুরু করলো। তরু বুঝল এই লোক আর কথা বলবে না। মুখের একপাশ দেখা যাচ্ছে দীপের। ক্লিন শেভ করা ধবধবে ফর্সা গাল। প্রফেশনাল লাইফে প্রতিদিন শেভ করে সে। আজকেও হয়তো করেছে। তরু কতক্ষণ আনমনা হয়ে চেয়ে রইল। এত রহস্যময় লাগে মানুষটাকে তার কাছে। হাসি ঠাট্টা তার ধাঁচে নেই। তবুও বাড়িতে এতক্ষণ যেমন ছিল তার ছিটেফোঁটাও এখন বোঝা যাচ্ছে না। তরু দুষ্টুমি করলেও দীপকে নিজের আইডল মানে। দীপের মতো একজন তার ভাই, এটা ভাবলেও তার ভালো লাগে। লোকটা কেমন গম্ভীর। বাইরে দেখলে জীবনেও ভেতর পড়া যাবে না। মনে মনে একরাশ চিন্তা ভাবনা ভাবতে ভাবতে আশাদের লাতারা চিহ্ন রাখা ঘরটায় ঢুকলো দীপ। ঘরটা এত ঠান্ডা। তার উপরে মেডিসিনের গন্ধে গাগু তারা চিহ্ন নিয়ে আসলো তরুর। সে স্পষ্ট টের পাচ্ছে মাথা ঘুরাচ্ছে। এখন এসব দীপকে বলল নিশ্চিত একটা তারা চিহ্ন পোপর খাবে। নিজেই তো সেধে আসলো। তরু মুখ চেপে দাঁড়িয়ে রইল। শরীর চিমচিম করছে। মনে মনে পড়ছে, সময় তাড়াতাড়ি যাক। ল্যাব রিপোর্টার ইফাজের সাথে কথাবার্তা বলে বের হলো তারা। তরু যেন হাফ ছেড়ে বাঁচল। তার পুরো অবস্থা দীপ খেয়াল করেছে। শুরু থেকে শেষ পর্যন্তই। রাস্তাটায় চোখ বুলিয়ে তরুকে বলল, তোকে আমি আসতে না করেছিলাম? শুনিসনি? তোর কি বাড়ির মানুষগুলোর মাথা খাওয়া ছাড়া আর কাজ নেই? তরু ব্যস্ত কণ্ঠের সুধরে দিল থাকে। আছে তো, বান্ধবীর মাথাও তো খাই। কিন্তু এখন আমার বমি পাচ্ছে দীপ ভাই। কথা বলো না। মুখের জোর তো কমছে না। বাচাল কোথাকার। তরুর সেসব গায়ে মাখল না। ভুল কিছু তো বলেনি। সে সত্যি একটা বাচাল। তরু ভাবল, আজকে আর কথাই বলবে না কোনো। একদম মৌনব্রত পালন করবে। তখন দেখবে দীপ তাকে কিভাবে ধমকায়ও। হুহো। দীপ ওখানে থেকেই ফোন দিল নাফিজুলের নাম্বারে। কল ধরলে বলল, আপনি এখন কোথায় আছেন, স্যার? নাফিজুল আলম জবাব দিলেন, আমি বাড়িতে আছি। কোনো দরকার হয়েছে? তুমি কি রিপোর্ট হাতে পেয়েছ? পেয়েছি। আপনার সাথে কথা ছিল। তুমি একা থাকলে আমার বাড়ি এসে পড়ো। টিম নিয়ে আসলে আমি অফিস যাচ্ছি। রোদের কারণে দ্বীপের চোখগুলো অসম্ভবভাবে কুঁচকে রাখা। যেন চোখগুলোকে সূর্যের রশ্মি থেকে বাঁচাতে চাইছে। তরুর হাত ধরা হাতটায় আরেকটু জোরে চাপ প্রয়োগ করল সে। তার দরকার নেই। আমি আপনার বাড়িতেই আসছি। ওকে ওকে। তরু এতক্ষণ নিজেও কপাল কুঁচকে দ্বীপের দিকে তাকিয়েছিল। দ্বীপ সেটা টের পেয়ে হয়তো হাতে চাপ দিয়েছে খানিক। এতে তার মনোযোগ বিঘ্নিত হয়েছে। চোখ সরিয়ে হাতের দিকে তাকিয়েছে তরু।
দীপের কথা শেষ হলে আবারও তার মুখে তাকিয়ে প্রশ্ন করল, এখন কোথায় যাবে? বেশি কথা বললে রেখেই চলে যাব। এই না না, আচ্ছা আর কথা বলবো না, একদম পাক্কা। সারা রাস্তা তরু বকবক করতে করতে গেছে, যদিও একটা কথার উত্তরও দীপ দেয়নি। সে আপন মনেই বকবক করেছে। দীপ একবার কাঁধে শক্ত করে ধরে রাখার কথা বলেছে। মনে হচ্ছে সে সাথী করে কোনো বাচ্চা এনেছে, যেন বুঝে না কিছু। শক্ত করে না ধরলে পরে যেতে পারে, এটাও কি তরু জানে না? আজব। দোতলা একটা বাড়ির সামনে এসে থামলো বাইকটা। বাড়িতে ঢুকতে ঢুকতে দীপ তাকে বোঝালো কোনো রকম, কোনো ও কথা বলবি না। আচ্ছা। নাফিজুল আলম ড্রয়িং রুমের সোফায় বসা। তরুরা গিয়ে তার মুখোমুখি সোফায় বসল। তরু শুনেছে লোকটার দুজন ছেলে মেয়ে। শ্যামলা মুখশ্রী অত্যধিক গম্ভীর, তবুও ঠোঁটের কোণে অসম্ভব সুন্দর হাসি তার। গালভর্তি চাপদারি দেখে কেউ বলবেই না তিনি দুই বাচ্চার বাপ। তরু তো ভেবেছিল কোনো পেট মোটা কালো লোক হবে, অথচ তার চোখ জোড়াও অসম্ভব সুন্দর। তার ভাবনার সুতো ভাঙল ভদ্রলোকের কণ্ঠে। তুমি কে মামনি? এই নিষাদের আম্মু 3 কাপ চা দাও। পরের কথাটা স্ত্রীকে বললেন ভদ্রলোক। তাড়াহুড়োয় দীপ থামাতে চাইল। ও আমার চাচাতো বোন। কিছু দরকার নেই স্যার, একটু কথা বলেই চলে যাব। আহা বাবা, তবুও তো। আর এখানে স্যার স্যার করতে হবে না। উদ্ধৃতি চিহ্ন। এসেছি প্রফেশনাল কাজেই, এখন এটাই বেটার। তার কাটকাট জবাব শুনে তরু মনে মনে ফুঁসে উঠল। লোকটা কত সুন্দর কথা বলছে, তবুও তার মুখে হাসি নেই। হনুমান একটা ভাব দেখলে গায়ে জ্বালা ধরে। কই একটু হাসবে তা না? নাফিজুল তবুও হাসলেন। তোমার নাম কি মামনি? তরুর নজর ঘুরিয়ে নাফিজুলের দিকে তাকালো। মিষ্টি করে হেসে আস্তে করে প্রতিউত্তর করল, তরুণীতি শেখ আঙ্কেল। নাফিজুল হেসে কিছু একটা ভাবলেন। মেয়েটা নিশ্চয় আবদার করে এসেছে, এসব বিষয় না শোনাই ভালো। সোফা থেকেই তিনি উপরে দৃষ্টি ফেলে মেয়েকে ডাকলেন, নাফিজা। মামনি একটু শুনে যাও। 11টার দিকে ঘরে গিয়ে শুয়েছিল নাফিজা। ঘুম পায়নি এখনো। বাবার কণ্ঠে খানিক বিরক্ত হয়ে নিচে নামল সে। তখনও সে দ্বীপের দিকে তাকায়নি। নাফিজুল হেসে হেসে বললেন, আমার মেয়ে নাফিজা আলম 1 মাস হলো জার্নালিস্টে অ্যাড হয়েছে। ততক্ষণে চা এসে গেছে। দীপ নাফিজার দিকে না তাকিয়ে প্রত্যুত্তর করল, গুড। নাফিজা এসে বাবার কাছে দাঁড়ালো। এক পলক চাইল সামনে থাকা মানবটার দিকে। হঠাৎ করেই তার ধ্যান আটকে রইল দ্বীপের শক্তপোক্ত মুখখানায়। দৃষ্টি তারা চিহ্ন মোকালো, হৃদস্পন্দন বেড়ে গেল। সম্পূর্ণ দৃষ্টি ঘুরপাক খেল দ্বীপের সুশ্রী মুখশ্রীতে। জিম করা পেটানো শরীরের শুভ্র শার্টটা আকসাট হয়ে আটকে। চুলগুলো অবিন্যস্ত, গোছালো নয়। কনুই পর্যন্ত গোটানো শার্টের হাতা তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়েছে। বাঁ হাতে একটা কালো ঘড়ি, ডান হাতটা খালি। নীল রোগগুলো স্পষ্ট। কঠিন চিবুক, চোয়াল, খাড়া নাক। পাশের মেয়ের সাথে তুলনা করলে তার থেকেও ফর্সা মনে হচ্ছে। সে মনোযোগ ঘুরিয়ে একবার নিজের দিক তাকালো। ইস রে, একদম ভালো কাপড় পরনে নেই। এই যে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, লোকটার কোনো হেলদোল পর্যন্ত নেই। নাফিজা জীবনে প্রথমবারের মতো খেয়েই হারিয়ে বসল। মন হারালো খানিক। কেমন দ্বিধায় পড়ল তার মনটা। ধুকপুক করছে, বুকের উঠা নামার গতি অস্পষ্ট। মেয়েটা প্রেমে পড়ল বুঝি। তার গভীর ধ্যান ভাঙল বাবার কণ্ঠে, মামনি, ওকে নিয়ে উপরে যাও। তরুকে ইশারা করে বললেন তিনি। নাফিজা এবার পূর্ণ দৃষ্টি দিল তরুর দিকে। তরু ভতারা চিহ্ন অরকে গেল। তখন থেকেই দেখছে মেয়েটা চোখ দিয়ে গিলে খাচ্ছে দীপকে। জীবনে পুরুষ দেখেননি নাকি? দেখে তো তেমন মনে হচ্ছে না। কিন্তু সে এখন যেতে চাচ্ছে না। নাফিজারও এক দশা, সে এখন যাবে না। লোকটাকে তার বাবার কাছে কেন আসলো? সাথের মেয়েটাই বাকে, সব জানতে হবে। তবুও বলল, এসো। তরুর উসখুস ভাব দেখে দীপ নিরেট স্বরে বলল, থাক, যেতে হবে না। দুজনেই হাঁফ ছাড়ল। তরু লক্ষ্মী মেয়ের মতো চেয়ে রইল দ্বীপের সুদর্শন মুখটায়। মাঝে মধ্যে আবার নাফিজুল আলমের দিকেও তাকাচ্ছে। তার চোখ স্থির নেই, চোখের মণিগুলো ঘুরছে সমান তালে। ওপাশে নাফিজুল আর খাটলেন না। বললেন, তুমি বলো দীপ, কি দেখলে রিপোর্ট? আশা কিন্তু মাত্রাতিরিক্ত মদ অথেত স্যার। মৃতারা চিহ্ন তো দেহ থেকে শনাক্ত করা হয়েছে, তার শরীরে দ্রাতারা চিহ্নগো আছে। সেসব পাবলিকলি আনা যাবে না। এমপির ছেলে বলে কথা। আমিও জানতাম এমন কিছুই বের হবে। ওকে বিষও দেওয়া হয়েছে। তুমি কি কতদিন নিতে চাচ্ছ কে তারা চিহ্ন শটা সলভ করতে? দীপ কতক্ষণ ভাবল।
একবার এমপির বাড়িতেও ঢু মারতে হবে। কিছু জিজ্ঞাসাবাদ করে সিদ্ধান্ত নিতে হবে। উত্তরে ছোট করে বলল, আমি আপনাকে রাতে জানাবো স্যার। আচ্ছা, বুঝোই তো বাবা। মিডিয়া হা করে বসে থাকে। তোমার নামটা আমি পাবলিকলি আনতে চাই না। তবুও তাদের আন্দাজ শক্তি এতক্ষণে ধরে ফেলেছে। এই মিডিয়া একদম অসহ্য। এতক্ষণ নাফিজা দ্বীপের দিক তাকিয়ে থাকলেও এবার বাবার দিকে তাকালো। সে মৃদু ধমকে বলল, আব্বু, তুমি কিন্তু মিডিয়ার লোকের সামনে দাঁড়িয়েই মন্দ বলছো। এ কথা পাচার করে দিব কিন্তু। দ্বীপের ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে উঠল। কেউ দেখার আগেই তা মুছেও গেল। পাশে বসে তরুয়াটের পেল না। দ্বীপ খানিক ধাতস্থ হয়ে বলল, তবুও নিজের মেয়েকে সেই অসতারা চিহ্ন চাকরিতেই দিলেন, স্যার। উদ্ধৃতি চিহ্ন। নিজের কথা শুনে নাফিজা একটু খুশি হলো। তার মানে লোকটা খেয়াল করেছে তাকে। তার হাবভাব চঞ্চল। ইনিয়ে বিনিয়ে চাইছে দ্বীপ তার দিকে একটু তাকাক। দ্বীপ আর বসল না। উঠে দাঁড়িয়ে ওনাকে বলল, আসি স্যার। নাফিজা হড়বড় করে বলল, আরে কিছু খেয়ে যান। এতক্ষণ পরে তরু মুখ খুলল, আমরা মাত্রই খেয়ে এসেছি আপু। আরেকদিন আসবো না হয়। দ্বীপ আর দাঁড়ালো না। তরুর এতটুকু কোথাও তার সতারা চিহ্ন হলো না। বাইরে এসে তরুর দিক চাইল। প্রশ্ন করল, তুই খেলি কখন? তরু নিজের হয়ে সাফাই গাইল, আরে, তোমার মুখ দেখে মনে হলো তুমি বিরক্ত। তাই তোমার হয়ে বললাম, তোমার উচিত আমাকে ধন্যবাদ দেওয়া। পরে বিড়বিড় করে বলল, সবসময়ই তো দেখে মনে হয় বিরক্ত। যত সব। তোকে নিয়ে আমি আর কখনো এখানে আসবো ভেবেছিস? তরু কুল কিনারা হারিয়ে ফেলল। অধৈর্য হলো, আরে আজব। ওটা তো কথার কথা বললাম। একটা কথা বলো তো, নাফিজুল আঙ্কেল তোমার সাথে এত ভালোভাবে কথা বললেন কেন? দেখে মনে হলো তেল দিচ্ছেন। মতলব ভালো না, তাই না? তরু ভাবল তাকে জবাব দেবে না। সবসময় যা হয়। কিন্তু দ্বীপ অদূরে তাকিয়ে মুখ খুলল, মেয়েটাকে দেখেছিস? আমার ঘাড়ে গোছাতে চাচ্ছেন। সে নিজেও কথাটা ভাবল। তার মানে সে ঠিক। এই ভদ্রলোকের হাবভাব ঠিক লাগেনি তার কাছেও। দুজনেই আর কথা বলল না। তাদের গন্তব্য এখন এমপি কবির তালুকদারের বাড়ি। তাদের চলে যাওয়ার পর নাফিজা বাবার সাথে বসে বলল, এনাকেই তদন্তের দায়ভার দিচ্ছ আব্বু? হুম। তাহলে সেটা সামনে আনছো না কেন? তুমি বুঝবে না আম্মু। নাফিজা যা বুঝার বুঝে ফেলল। অতটুকু বোঝার বয়স তার হয়েছে। কিন্তু তার উদ্দেশ্য এখন ভিন্ন। একটু আস্তে বাবাকে প্রশ্ন করল, সাথের মেয়েটাকে? দ্বীপের চাচাতো বোন, তরুণীতি শেখ। চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন তিনি। নামটা শুনে কৌতূহল জাগল নাফিজার মনে। ছেলেটার নাম জানতেও উৎসুক সে। বাবার কাছে ঘেঁষে এলো আরেকটু। উৎসুক কণ্ঠে জানতে চাইল, উনার নাম কি? আব্বু। নাফিজুল আলমের ঠোঁটের কোণটা আরেকটু লম্বা হলো। ভদ্রলোক হাসলে চমৎকার লাগে দেখতে। নাফিজা তখনও চেয়ে বাবার দিকে। তিনি আলগোছে একবার মেয়ের দিকে চাইলেন। পরপর দ্বীপের বের হয়ে যাওয়া দরজার দিকে চেয়ে ধীর কণ্ঠে হিমি আওয়াজে আওড়ালেন, অফিসার ত্রিদীপ শেখ। মস্ত বড় আলিশান বাড়ির সামনে এসে থামল দ্বীপের কালো রঙা বাইক। রাস্তার দুপাশে বাহারি দোকান আর বড় বড় বিল্ডিংয়ের এক অগাধ সমাহার। পিছালার রাস্তায় একটু পর পর রিকশার টুংটাং শোনা যাচ্ছে। তরু আপনমনে এই উত্তপ্ত পরিবেশ দেখছে আর এগুচ্ছে। বাড়ির বাইরের সুউচ্চ দরজা, যেটা আপাতত বন্ধ। মার্বেল খচিত দরজায় সুন্দর করে লেখা, তালুকদার মঞ্জিল। সময় কটা হবে? এই তো, দুপুর 2:30 বাজছে। আকাশের সূর্যটা আপনমনে দ্যুতি ছড়াচ্ছে। তার তাপ যেন শুধু দ্বীপের জন্যই সৃষ্টি হয়েছে। এমন এক দমক তারা চিহ্ন ইদ্ধ দুপুরে মাথার রগ দাউ দাউ করে তারা চিহ্ন লচ্ছে দ্বীপের। গরমের কারণে অতিষ্ঠ লাগছে সবকিছু। শরীরেও ধুলো ময়লা ভরপুর। সাথে আরেক আপদ, যার নাম তরু। অথচ দেখে মনে হচ্ছে সে মেয়ের গরমের প্রতি তেমন মনোযোগী নেই। ব্যস্ত পায়ে এগিয়ে যাচ্ছে সে। বিরিয়ানির এলাচির মতো অবজ্ঞা করছে দ্বীপকে। কি আশ্চর্য! দ্বীপ গেটের সামনে আসার পর দারোয়ান পথ আটকাল। তরু বিরক্ত হলো, চোখ ছোট করে চেয়ে রইল। সাথে বিরক্তির আভাস ফুটে উঠল দ্বীপের চোখে মুখেও। তবে তা প্রকাশ করল না। সে পুরুষ জিজ্ঞেস করল, আপনি কে? ছটফটে তরু মুখ খুলে ফেলল, আপনার বাপ। দারোয়ান থতমত খেলেন। দ্বীপ একবার তারা চিহ্ন লন্ত চোখে তরুর দিক তাকালো। তার কটমট দৃষ্টি দেখে তরু চুপ মেরে গেল। মুখে এক মস্ত বড় অদৃশ্য তালা ঝুলিয়ে সে নীরবে দ্বীপের কার্যক্রম দেখায় মনোনিবেশ করল। দ্বীপ একবার নীরবে নিভৃতে দেখে নিল তরুকে।
আরেকবার দারোয়ানের দিক চেয়ে গমগমের স্বরে জবাব দিল, আপনাদের এমপিকে বলুন তার ছেলের হত্যারা চিহ্ন হত্যাকাণ্ডের তদন্তকারী ক্রাইম ইনভেস্টিগেশন অফিসার ত্রিদীপ শেখ এসেছে। দারোয়ান তাড়াহুড়ো ভঙ্গিতে কল দিল কাউকে। তার থেকে প্রায় ৩-৪ মিনিট পরে দরজা খুলে দেওয়া হলো। খোলা দরজার দিক চেয়ে তরুহা হয়ে রইল। এত গার্ড, সব লোকের পরনে কালো শার্ট। দেখে মনে হচ্ছে ডাকাত। বাবা, কত নিরাপত্তায় থাকে এরা। এত একদম বন্দি জীবনের মতো লাগছে তার কাছে। কোথাও গেলে গার্ড, খেতে বসলে গার্ড, ঘুমালেও গার্ড নিয়ে ঘুমোয় কি না কে জানে। এত লোক ডিঙিয়ে এদেরকে মারার ক্ষমতা কারোর আছে নাকি? তরুর এখন মনে হচ্ছে খুনোটা নিশ্চিত পরিচিত কেউ করেছে, আত্মীয় কিংবা অন্য কেউ। আর তাছাড়াও খুনটা এখানে হয়নি। বাড়িতে ঢুকার পর দীপকে আলাদা রুমে যাওয়ার কথা বলা হলো। শুধু সে একাই। কবির তালুকদারের আলাদা এক রুম আছে, সেখানেই যেতে হবে। বাইরের কেউ এসব শুনুক সেটা ভদ্রলোক চাচ্ছেন না। কিন্তু তরুর এক কথা, সেও যাবে। যদি নাই গেল তবে এখানে এসেছে কেন? নিশ্চয়ই এই গরমের মধ্যে রাস্তার ধুলো খেতে আসেনি সে। শক্ত মুখে দীপকে জানিয়েছে তার একমাত্র মনের কথাখানা। একমাত্র মানে, তার কথার নড়চড় হবে না। এমপির পিএ সাজ্জাদ, টগবগে এক যুবক সে পুরুষ। দেখে মনে হচ্ছে কাজের প্রতি সে খুবই একনিষ্ঠ, যার একমাত্র কাজ এমপির কথা মেনে চলা। পাশে তরুকে দেখে এগিয়ে এলো সাজ্জাদ। কণ্ঠে কিছুটা আদেশ আর কিছুটা ভয় মিশিয়ে বলল, স্যার আপনি একা যান প্লিজ। তরুর থেকেও বেশি একরক্ষা দ্বীপ। এমন চামচার আদেশে তারা চিহ্নিত ফুটে উঠল। তবুও মুখ শান্ত দেখা যাচ্ছে। অতি সহজে সে রাগে না। প্রচুর ধৈর্যশীল পুরুষ দ্বীপ। এসব তার কাছে থার্ড ক্লাস ব্যাপার। যে পুরুষ রাগের মাথায়ও শান্ত থাকতে পারে সে সুপুরুষ। যদিও সে তরুর বাধ্য নয়, তবুও সাজ্জাদের মুখের একটু আদেশের মনোভাব তার ভালো লাগেনি। সে নিজের দুই হাতে প্যান্টের পকেট ভরল, সোজা দাঁড়িয়ে কাটকাট গলায় বলল, আমি আপনার কিংবা আপনার স্যারের পাচাটা গোলাম নই। এখানে এসেছি এটাই বেশি। আমি বললে ওনাকে যেতে হতো আমার কাছে। সো নো মোর ওয়ার্ডস। পরপর সাজ্জাদকে সম্পূর্ণ অবজ্ঞা করে তরুকে সহ ঢুকল কবিরের ঘরে। সাজ্জাদ তার লটকানো মুখ নিয়ে সন্তর্পণে বাইরে দাঁড়িয়ে রইল। তরু তার অগোচরে একবার মুখ ভেঙচি দিল। ভদ্রলোকের চোখে মুখে গভীর শোক। এত এত সম্পত্তি কার জন্য করলেন তিনি? যদি শেষমেশ নিজের উত্তরাধিকারীই না থাকে। ওনার অসহায়ত্ব চোখে মুখেও দৃশ্যমান। চেয়েও স্বাভাবিক থাকতে পারছেন না। গলা কেশে বললেন, বসুন অফিসার। তিনি ভাবলেন তরুও হয়তো সাথের কেউ, তাই আর কাঁদলেন না। দীপ বসে পড়ল, সাথে বসল তরু নিজেও। সে ভদ্রলোকের চেহারা দেখতে ব্যস্ত। দেখে মনে হচ্ছে নিদারুণ ব্যতারা চিহ্নিত তিনি। তরুর খারাপ লাগলো খানিক। আহারে! তবে সেসবের থেকে মনোযোগ টেনে হিচড়ে নিয়ে এলো দ্বীপের দিকে। আপাতত যে উদ্দেশ্যে এসেছে সেটা পূরণ হোক। দীপ দু হাঁটুর উপরে হাতের ভর দিয়ে ভরা গলায় বলল, আপনার কাউকে সন্দেহ হয়? আমার বিপরীত পার্টি, মির্জাদের লোক। সন্দেহ কারণ? আমি নির্বাচনে জয়লাভ করার পর থেকেই তাদের ক্ষোভ আমার উপর। কয়েকদিনের মধ্যে এমন কিছু ঘটেছে যেটা দেখে আপনার সন্দেহ আরও পাকাপোক্ত হলো। তারা কয়েকদিন আগে আমার একটা ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে। তাদের লোককে পুলিশে দিয়েছিলাম বলে আমাকে হুমকি পত্র পাঠিয়েছেন। দ্বীপের মুখে হাসির ছিটে ফোটাও নেই। দৃষ্টিতেই তারা চিহ্নক, সংকীর্ণ। কপাল কুচকানোর দরুন ছোট দেখাচ্ছে তার চোখদ্বয়। সে বলল, সেটা দেখতে পারি। আমি আপনাকে পাঠিয়ে দিব। দ্বীপ আর কিছু বলল না। এখনো কিছুই পরিষ্কার নয়। হওয়ার কোথাও তো নয়। তাদের তারা চিহ্নত্ররা মারলেও নিশ্চয়ই জামালপুর যাবে না। দ্বীপ কপালে আঙুল বুলালো। জানতে চাইল স্বাভাবিকভাবে, আপনার স্ত্রী কোথায়? ও সুস্থ হয়ে পড়েছে। আমি সাজ্জাদকে বলছি তার কাছে নিয়ে যাওয়ার জন্য। সে উঠে দাঁড়ালো। তরুও দাঁড়ালো। পিছন থেকে কবির পুনরায় ডেকে উঠলেন। ভদ্রলোকের চোখের পানি চিকচিক করছে। আপনার যত টাকা লাগে আমি দিব অফিসার। কোনো চেষ্টা বাদ রাখবেন না, প্লিজ। তরুর নিজের চোখেও পানি চলে এলো। বাবারা বুঝি এমনই হয়। সে আবারও তাকালো দ্বীপের দিকে। এত কম কথাবার্তায় খুতারা চিহ্নিকে ধরা যায় নাকি? সে আপন ভাবনায় মজে রইল। দ্বীপ শক্ত গলায় বলল, আপনার এই মুহূর্তে আপনার স্ত্রীকে সময় দেওয়া উচিত। আসছি। অতি শীঘ্রই ভালো খবর পাবেন। বাইরে বের হয়ে চোখে পড়ল সাজ্জাদকে। এতক্ষণ বাইরেই ছিল। সবকিছুই শুনেছে সে। চোখে মুখে তারও কষ্টের ছাপ স্পষ্ট। নিঃশব্দে নিয়ে গেল আইরিন বেগমের ঘরে।
তরু একবার তাকালো সাজ্জাদের দিকে। এমন শক্তপোক্ত গাট্টাগোট্টা লোক কি আর কাজ খুঁজে পেল না। সে বিড়বিড় করল, চামচা একটা। আইরিন বেগম বিছানায় শুয়ে আছেন। ভদ্রমহিলার হাতে স্যালাইন। পুত্রর শোকে কাতর তিনি। বড় বিছানা জুড়ে তার শরীর লেপ্টে। তবে চোখে মুখে এক আলাদা আভিজাত্য। আপাতত দৃষ্টিতে শোকাহত মনে হলেও তার চেহারার জ্যোতিটুকু কমে নিয়ে একটুও। সাথে তরু থাকায় দীপ বসল না। আগের মতোই জিজ্ঞেস করল, আপনার কাউকে সন্দেহ হয়? আইরিন বহু কষ্টে মুখ খুললেন। আমি কাকে সন্দেহ করব, বাবা? তবুও কয়েকদিন ধরে দেখছিলাম আসাদ তার গার্লফ্রেন্ডের সাথে ঝামেলায় আছে। ওনার অবস্থা দেখে আর ঘাটল না দীপ। সাথে তরু আছে। আরেকবার না হয় আসা যাবে। বিকেল হয়ে এসেছে। বাইরের সূর্যের কিরণের তেজ কমেছে খানিক। তাকে এখন বাড়ি ফিরতে হবে। তরুকে নিয়ে বাইরে এসে বাইকে চাপল দুজনে। মেয়েটাকে নিয়ে এমনিতেও সারাদিন বাইরে থাকা হয়ে গেছে। তরুর মাথায় তখন হাজারো প্রশ্ন। এতটুকু বিষয়ে কোনোভাবেই খুঁতারা চিহ্ননিকে ধরা সম্ভব নয়। সে নিজেও বিষয়টায় ইন্টারেস্ট খুঁজে পেল। যে করেই হোক তাকে এই তদন্তের পুরোটা সময় দ্বীপের সাথে কাটাতে হবে। সে নিজেও না হয় একটু সাহায্য করল। কি হাস্যকর বিষয়। তবুও তরু অটল, অনড়। সে একরকমও করলে দীপ না মেনে যাবে কোথায়। দীপ পথিমধ্যে জিজ্ঞেস করল, কিছু খাবি? খাবারের কথা শুনে খিদে পেল তরুর। সেই সকালে খেয়েছে। আর এখন বিকেলের শেষ ভাগ। দীপের প্রশ্নে ভাবল কতক্ষণ। বিকালে এই বাইক ভ্রমণ তার অসাধারণ লাগছে। গরমটাও হালকা কম লাগছে এখন। সে হাসি খুশি মুখটা দীপের কানের কাছাকাছি নিল। উত্তর দিল, আচ্ছা, চলো কিছু খেয়ে নিই। দীপ বাইকটা একটা রেস্টুরেন্টের সামনে এনে থামালো। ভিতরে ঢুকে অর্ডার করার ফাঁকে মেসেজের শব্দ হলো। ফোন চেক করে দেখল, সেই হুমকিপত্র। সাথে আসাদের গার্লফ্রেন্ডের সমস্ত ডিটেলস। আসার সময় বিষয়টা সে সাজ্জাদকে বলে এসেছিল। এত ফাস্ট। সাথে নাম্বারও আছে। খাবার এসে পুরায় দুজনেই শুরু করলো। দীপ মাঝপথে ফোন করল কারো নাম্বারে। নিজের পরিচয় দিয়ে রেস্টুরেন্টের ঠিকানাও দিয়েছে। তরুর সবকিছুতেই বড্ড কৌতূহল। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কাকে আসতে বললে? দীপ ভাই। প্রত্যারা লোক জবাব দেয়নি। তরুর মাঝে মাঝে এত রাগ হয়। এত রাগ হয়। কথা বললেও সমস্যা নাকি এই লোকের। নিজের দমলে যেন মাটিতে পা পড়ে না তার। সে বিড়বিড় করল মনে মনে, অহংকারী, অহংকারী। তখন মাগরিবের আজান শেষ। চারপাশে হলুদাভ আভা। রাস্তায় একে একে কৃত্রিম আলোগুলো জ্বলে উঠছে। বসে থাকতে থাকতে তরু অধৈর্য হয়ে উঠল। আজকের মতো নিশ্চুপ আর ধৈর্যের পরীক্ষা সে তার এই জীবনে কোনোদিন দেয়নি। আশ্চর্য। অথচ দীপ ফোন টিপছে। তরু কয়েকবার জিজ্ঞেস করেও যখন উত্তর পেল না তখন বলল, কি দেখো এত ফোনে? এবার তো চোখগুলো নষ্ট হবে। দীপ ফোন থেকে চোখ তুলল। তরুর কথায় সে খানিক আশ্চর্য হলো। যে মেয়ে নিজে সারাদিন ফোন টিপে সে তাকে উপদেশ দিচ্ছে। সে ভ্রু উঁচিয়ে শুধায়, তুই বলছিস আমাকে এই কথা? তোর ফোন কোথায়? দীপের কুচকানো ভ্রু দুটো দেখে বোকার মতো এদিক সেদিকে দৃষ্টিপাত করল তরু। সে নিজের ফোন আনতে ভুলে গিয়েছিল। বলল, সেটাই তো। তোমার চক্করে পরে ফোনটা আনতে ভুলে গেছি। এখন নিজেকে অসহায় লাগছে। দীপ ভাই, বলো না, কার জন্য অপেক্ষা করছো? তরুর কথা শেষ হতেই সেখানে এসে দাঁড়ালো আরেক রমণী। তার পায়ের শব্দে তরু মাথাটা ঘুরিয়ে সেদিকে চাইল। তরুণীর পরনে গোলাপি থ্রিপিস। মেকআপ নেই তার মুখে। সুন্দর লাগছে। তরুর কাছে মেয়েটাকে নজরকাড়া সুন্দরী মনে হলো। ছিপছাপ মুখের কাঠামো। ঘন কালো ভ্রুগুলো মেয়েটার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়েছে। তরু অজানায় হিসেব নিকেশ করে আপ্লুত হয়ে উঠল। তার আন্দাজ যদি সঠিক হয়, সে খুশিতে আটখানা হয়ে উঠল। এই গম্ভীর যন্ত্র প্রেমও করে নাকি? আবার তাকে দেখাতেও এনেছে। এক কাজে এসে দুই কাজ হয়ে গেল। তার ছোট মন প্রফুল্ল হলো। আজকে বাড়িতে গিয়ে সবাইকে জানাবে। জানাতেই হবে। দীপ প্রেম করছে। তলে তলে তাহলে এই। দীপকে চোখ দিয়ে ইশারা দিল সে। দীপের চোখ পড়তেই দুষ্টু হেসে বলল, ভাবি নাকি? সে চোখ রাতারা চিহ্ন মালো। চোখ দিয়ে শাসালো তরুকে। আপাতত এই আগাছার সাথে কথা বলে লাভ নেই। হালকা কেশে সেই তরুণীকে বলল, বসুন মিস পিঙ্কি। বসতে বসতে জবাব দিল পিঙ্কি। দীপ জিজ্ঞেস করল, আশাদের সাথে আপনার সম্পর্ক কতদিনের? তরু ভ্যাবাচ্যাকা খেল। তার হৃদয় ফাতারা চিহ্নটা বেলুনের মতো চুপসে গেল। সকল ভালোলাগাগুলো কর্পূরের ন্যায় বিদায় নিল। এই লোককে দিয়ে কোনোদিন প্রেম সম্ভব নয়।
তরু দেখল পিঙ্কির উসখুস ভাব। মেয়েটা হয়তো ভয় পাচ্ছে। সে মাথা থেকে সব ঝেড়ে ফেলল। একটু ইতস্তত করে জবাব দিল পিঙ্কি। 3 বছরের। তরুর কাছে এবার সব পরিষ্কার হলো। ও বলল, আরে আপু ভয় পাচ্ছেন কেন? পিঙ্কির কপালে সত্যিই খামের রেখা দিল, যা অতি সূক্ষ্ম। তবুও সেটুকু দৃশ্য দ্বীপের নজর এড়াল না। জানতে চাইল, ওর সাথে আপনার ঝামেলা চলছিল শুনলাম। কেন? পিঙ্কিকে দেখে মনে হলো মনে মনে সাহস সঞ্চয় করছে সে। দীপ চোখ ফেরালো না, নিঃশব্দে অবলোকন করল পিঙ্কির মুখটা। তরুর চোখে মুখে কৌতূহলের ফোয়ারা বইছে। পিঙ্ক দুটো দৃষ্টি দেখে ইতস্তত করে মুখ খুলল। আমি ওর সাথে গত 2 বছরে ততটা ঘনিষ্ঠ হইনি। কিন্তু এখন যখন সবাই এটা সম্পর্কে জানে তাই আমি বুঝতেই পারছেন। কিন্তু ইদানিং সে এটা নিয়ে আমাকে ব্লাতারা চিহ্ন কমেল করছে। আপনারা বুঝতে পারছেন নিশ্চয়। দীপ কতক্ষণ তীক্ষ্ণ চোখে চেয়ে রইল। হিসেব মিলছে না। সবসময়ের মতো তীক্ষ্ণ গলায় বাক্য বান ছুড়ল। সে আপনাকে এমন থ্রেট দেওয়ার কোনো কারণ দেখছি না। বেশিরভাগ ক্ষেত্রেই এমন ইনসিডেন্ট ঘটে টাকা পয়সার দিকে। কিন্তু আশা যথেষ্ট বড়লোক ঘরের। আসলে স্যার আপনি জানেন কি না জানি না, ও প্রচুর ড্রাম্প করে, মাঝে মাঝে ড্রাগন নেয়। আমি তাই একটু ভয় ছিলাম মাতাল অবস্থায় কি না কি করে। দীপ এবার হালকা আওয়াজে বলতে চাইল, তাই আপনি আসাদ? পিঙ্কি কথা টেনে নিল। বিশ্বাস করুন আমি ওকে মারিনি। তার চোখে জল। দীপের হাসি আসলেও হাসল না। যতটুকু বোঝার তার থেকেও বেশি বুঝেছে সে। ততটুকু অভিজ্ঞতা এতদিনে হয়েছে তার। আমি অন্য কিছু বলতে চেয়েছিলাম, থাক বাদ দিন। তবে আমি শুনেছি মেয়েরা নিজেদের সম্মান বাঁচাতে খুন করতেও দ্বিধাবোধ করে না। পরপর তরুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, তাই না নিধি? তরু এতক্ষণ পিঙ্কিকে দেখছিল। তার মনে হচ্ছে পিঙ্কি মেয়ে তারা চিহ্ন রেছে আসাদকে। তবে হঠাৎ দ্বীপের কথায় চমকে উঠল সে। তাকে কেন দ্বীপ এটা জিজ্ঞেস করল কোনো সুরাহা করে উঠতে পারল না সে। হঠাৎ করে তাই কিছু বলতেও পারল না। দীপ উঠে দাঁড়িয়ে চলে গেল। পিছনে বসে রইল পিঙ্কি আর তরু। পিঙ্কি কাঁদতে কাঁদতে তরুকে বলল, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন আমি আসাদকে মারিনি। তরু চিকন সুরে বোঝাতে চাইল, সে কথা তো কেউ আপনাকে বলেনি। এত অধৈ তারা চিহ্ন হচ্ছেন কেন বলুন তো? পিঙ্কি কান্না থামিয়ে চেয়ে রইল তরুর দিকে। হালকা পাতলা গরনের বাচ্চা মুখটা দেখে তার বিশ্বাস করতে কষ্ট হলো তরু নিজেও একজন অফিসার। মেয়েটার চোখ জোড়া বড্ড মায়াবী। দেখে মনে হয় একটু চঞ্চল। তরু নিজেও চলে যেতে উদ্যত হলো। শেষমেশ পিঙ্কির কাঁধে হাত রেখে বলল, চিন্তা করবেন না, যিনি এই তদন্তের দায়ভার নিয়েছে সে যে কেউ নয়। অন্যায়ও না করে থাকলে অবশ্যই আপনি চিন্তা মুক্ত থাকতে পারবেন। আসি। তরু আর দাঁড়ালো না। কি জানি দীপ তাকে রেখেই চলে যায় কিনা। সে একটু মায়াবিত, তাই সান্ত্বনা দিল। নয়তো পিঙ্কিকে এসব বলতো না। বাইরে গিয়ে দেখল দীপ ফোনে কথা বলছে। তার 1 সপ্তাহ সময় লাগবে পুরো ইনভেস্টিগেশনের জন্য। তরু হা হয়ে শুনল সেসব। ফোন কেটে তরুকে কিছু বলার সুযোগ না দিয়ে দীপ সুন্দর করে বলল, ছোট মানুষ কৌতূহল ভালো। আসতে মন চেয়েছে এনেছি। কিন্তু আর কখনো কথার বাধ্য হলে একদম গাল বরাবর একটা খাবি বলে দিলাম। এখন উঠো। শেষ কথাটা ধতারা চিহ্ন মুখে বলল দীপ। এই মেয়ের সাথে সারাটা দিন ভালো ব্যবহার করতে করতে সে অতিষ্ঠ। তরু চুপচাপ উঠে বসল। এখন কোনো কথা বলবে না। এই 7টা দিন একদম চিপকে থাকবে দীপের সাথে। তার জীবনে প্রথম কোনো কেশ সে সচক্ষে সলভ হতে দেখবে। তবুও তার স্বভাবসুলভ জীবটা বেইমানি করে বসল। আল কখনো অবাধ্য হলে গাল বলাবল খাবি। দীপ অতিষ্ঠ ভূমিতে গা ঝাড়া দিল। তরু দুহাতে নিজের মুখ চেপে ধরল। মনে মনে জিভটাকে বকে দিল, বেইমান বেইমান।